প্রিয় শিক্ষকেরা, আজকে আমরা সিটেট বেঙ্গলি পেডাগোজির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম। অর্থাৎ একটি বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে ভাষা শিক্ষাদানের সমস্যা বা চ্যালেঞ্জ সমূহ। এখানে আমাদেরকে প্রথমে জানতে হবে যে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ মানে কি। অর্থাৎ এটি এমন এক ধরনের শ্রেণীকক্ষ যেখানে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা একসাথে পড়াশোনা করে। যেমন বিভিন্ন ভাষাভাষী থেকে আসা শিশুরা, বিভিন্ন সংস্কৃতি থেকে আসা শিশুরা, বিভিন্ন জাতি থেকে আসা শিশুরা, ধনী শিশু, গরিব শিশু বা ডিসেবল শিশু বা বিভিন্ন কাস্ট থেকে আসা শিশু, এই ধরনের শিশুরা একসাথে যেখানে পড়াশোনা করে সেই ক্লাসরুমকে আমরা বলতে পারি যে বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুম। ঠিক আছে, তো দেখুন, ডাইভার্স ক্লাসরুম বা বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ মানে কি। ডাইভার্স ক্লাসরুম হলো এমন একটি শ্রেণীকক্ষ যেখানে শারীরিক, মানসিক, সাংস্কৃতিক, ভাষাগত, অর্থ সামাজিকভাবে ভিন্ন ভিন্ন ক্ষমতা ও প্রয়োজন সম্পন্ন শিক্ষার্থীরা একসাথে পড়াশোনা করে। যেমন একটি ক্লাসরুমে থাকতে পারে বিভিন্ন মাতৃভাষার ছাত্রছাত্রীরা, যেমন বাংলা, হিন্দি, সাঁওতালি, উর্দু, বিভিন্ন ধরনের ভাষাভাষীর ছাত্রছাত্রীরা এই ক্লাসরুমে থাকতে পারে। দৃষ্টি প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীও থাকতে পারে। অটিজম বা লার্নিং ডিসঅর্ডার থাকা শিশুরাও থাকতে পারে। শহর ও গ্রামীণ পটভূমির শিক্ষার্থীরাও থাকতে পারে। তো বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা যেই ক্লাসরুমে একসাথে পড়াশোনা করে সেই ক্লাসরুমকে বলি আমরা ডাইভার্স ক্লাসরুম। তো এই ক্লাসরুম সম্পর্কে এনসিএফ কি বলে? এনসিএফ বলেছে শ্রেণীকক্ষের বৈচিত্র্যকে স্বীকৃতি দিতে হবে এবং এটিকে সম্পদ হিসাবে দেখতে হবে। এই লাইনটি অনেকবার পরীক্ষায় এসেছে যে একটি ক্লাসরুমে যে বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন ভাষাভাষী ছাত্ররা, বিভিন্ন সংস্কৃতি থেকে আসা ছাত্ররা, বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীরা যেই ক্লাসরুমে থাকবে সেই ক্লাসরুমকে আমরা স্বীকৃতি দিতে হবে এবং সেই ক্লাসরুমকে আমরা সম্পদ হিসাবে মানতে হবে। একইভাবে আমরা ভাষার ক্ষেত্রেও দেখেছি যে একটি ক্লাসরুমে বিভিন্ন ধরনের ভাষাভাষীর যদি ছাত্রছাত্রীরা থাকে তাহলে তাদের ভাষাকে সম্মান জানাতে হবে, তাদের ভাষাকে আমরা এসেট হিসেবে মনে করতে হবে। তো এই লাইনটি আপনারা মনে রাখবেন, এই লাইনটি অনেকবার এসেছে। শিক্ষাকে সবার জন্য সমান সুযোগ প্রদান করার কথা বলা হয়েছে এনসিএফ এ। শিক্ষাদান পদ্ধতি ও পাঠ্যক্রমে নমনীয়তা রাখতে হবে যাতে প্রত্যেকের প্রয়োজন পূরণ হয়। এখানে যেহেতু ডাইভার্স ক্লাসরুম রয়েছে, বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীরা রয়েছে, তো একজন শিক্ষক হিসাবে বিভিন্ন মেথড ব্যবহার করতে হবে। অর্থাৎ যেই শিশু যেইভাবে শিখে, যেই শিশুর যেভাবে নিড রয়েছে সেই নিড অনুযায়ী সেইভাবে তাকে শিক্ষা দিতে হবে। ভাষার বৈচিত্র্যকে গুরুত্ব দিতে হবে। বিভিন্ন ভাষাভাষীর যে ছাত্রছাত্রীরা থাকবে তাদের ভাষাকে গুরুত্ব দিতে হবে, তাদের ভাষাকে এসেট হিসাবে মনে করতে হবে। মাতৃভাষার শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে এবং এনসিএফ বলে যে প্রাইমারি লেভেলের শিক্ষার্থীদেরকে মাতৃভাষা শিক্ষা দেওয়া উচিত। বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের সকলের সাথে অন্তর্ভুক্ত করে শিক্ষা দিতে হবে। যারা ডিসেবল শিক্ষার্থী রয়েছে, হাতে সমস্যা বা পায়ের সমস্যা বা বিভিন্ন শরীরের অঙ্গের সমস্যা, তাদেরকে এই যে নরমাল যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সাথে একত্রিত করে শিক্ষা দিতে হবে, সেই কথা বলে এনসিএফ। তারপরে একটি ক্লাসরুমে প্রধান কি কি ধরনের ডাইভার্সিটি বা বৈচিত্র্য থাকতে পারে? ভাষাগত বৈচিত্র্য, যেমন মাতৃভাষা, কৈত্য ভাষা, ভাষার দক্ষতা ভিন্ন বা বিভিন্ন ভাষাভাষীর ছাত্রছাত্রীরা থাকতে পারে। সাংস্কৃতিক বৈচিত্র্য, ধর্ম, উৎসব, খাদ্যাভ্যাস, পোশাক ভিন্ন ভিন্ন থাকতে পারে। অর্থসামাজিক বৈচিত্র্য, ধনী, গরিব ইত্যাদি। শারীরিক বৈচিত্র্য, প্রতিবন্ধী, অপ্রতিবন্ধী, স্বাস্থ্য, বয়স ভিন্ন হতে পারে। একটু কিছু শিশুদের বয়স বেশি থাকে, তো এমনও শিশু থাকতে পারে। মানসিক ও শিক্ষাগত বৈচিত্র্য, দ্রুত শেখা, ধীর শেখা, অটিজম, ডিসলেক্সিয়া ইত্যাদি সমস্যাযুক্ত শিক্ষার্থীরাও থাকতে পারে। লিঙ্গ বৈচিত্র্য, ছেলে মেয়ে লিঙ্গ পরিচয় বিভিন্ন এইভাবে থাকতে পারে। ভৌগোলিক বৈচিত্র্য, শহর ও গ্রাম, পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীও থাকতে পারে। শিক্ষার শৈলীগত বৈচিত্র্য, কারো দৃষ্টি, কারো শ্রবণ, কারো হাতে কলমে শেখা ভালো হয়। তো একটি ক্লাসরুমে যেহেতু বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা থাকবে, তো তাদের যে শিখন শৈলী রয়েছে সেটিও বিভিন্ন ধরনের হতে পারে। অর্থাৎ কোনো শিক্ষার্থীরা শ্রবণ করে করে শিখতে ভালোবাসবে, কোনো শিক্ষার্থীরা দেখে দেখে শিখতে ভালোবাসে। তো এই ধরনের বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা থাকবে। তো একজন শিক্ষক হিসাবে তাদের সেই মেথড অনুযায়ী, তাদের নিড অনুযায়ী শিক্ষা দিতে হবে। তারপরে বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে ভাষা শেখানোর যে প্রধান সমস্যা রয়েছে বা চ্যালেঞ্জগুলি রয়েছে সেগুলি হলো স্কুল এনভায়রনমেন্ট। অর্থাৎ স্কুলের এনভায়রনমেন্ট যদি একটু ভালো হয় তাহলে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে একটু সহজ হয় এবং তারা সহজে ভাষা শিখে নিতে পারে। এবং যদি এনভায়রনমেন্টই ভালো না হয় তাহলে শিক্ষার্থীদেরকে ভাষা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে অনেকটা সমস্যা হয়। যেমন স্কুলে শুধু বইয়ের পড়া বা পরীক্ষার চাপ, ভাষা শেখার জন্য গান, কবিতা, বিতর্কের কোনো আয়োজন নেই। এইভাবে যদি কোনো একটি স্কুলের এনভায়রনমেন্ট থাকে তাহলে সেখানে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া একটু কষ্ট হয়ে যায়। তারপরে এক্সাম ওরিয়েন্টেড টিচিং, পরীক্ষা ভিত্তিক শিক্ষাদান। এমন হয় বিভিন্ন স্কুলে যেখানে কোয়ালিটি এডুকেশনের উপর গুরুত্ব দেওয়া হয় না, সেখানে শুধু এটাই চাওয়া হয় যে শিশুর মার্ক কিভাবে আসবে। তো এই যে পরীক্ষা ভিত্তিক শিক্ষাদান, এটি হলো একটি সমস্যা। তারপরে বায়োলজিক্যাল অ্যান্ড নিউরোলজিক্যাল প্রবলেম, এমনও কিছু শিক্ষার্থীরা থাকে ডাইভার্স ক্লাসরুমে যে শিক্ষার্থীদের জন্মগতভাবে কিছু অসুবিধা থাকে। তো সেই অসুবিধার হলেও একজন শিক্ষক সেই শিক্ষার্থীদেরকে ভাষা শেখানোর ক্ষেত্রে একটু সমস্যা অনুভব করে থাকেন। যেমন ডিসলেক্সিয়া, শব্দ অক্ষর বুঝতে সমস্যা, অটিজম, ভাষা বুঝতে বা ব্যবহার করতে কষ্ট হয়। এই ধরনের শিক্ষার্থীদেরকে একজন শিক্ষা দিতে অনেকটা কষ্ট হয়ে যায়। তো এটি তার সামনে একটি চ্যালেঞ্জ থেকে যায় বা সমস্যা থেকে যায়। তারপরে ল্যাক অফ প্র্যাকটিস,
এমনও বিভিন্ন স্কুল রয়েছে যেখানে শিশুদেরকে প্র্যাকটিস করারই সুযোগ দেওয়া হয় না, বা শিশুদেরকে প্র্যাকটিস করতে দেওয়া হলে তারা নিজে থেকে প্র্যাকটিস করে না। তো এগুলাও একটি সমস্যা। তারপরে ওভার ক্রাউডেড ক্লাসরুম। এমনও কিছু ক্লাসরুম রয়েছে যেখানে শিক্ষার্থীরা অনেক মাত্রায় রয়েছে। অর্থাৎ একটি ক্লাসরুমে যে সংখ্যায় ছাত্রছাত্রীদের থাকার কথা ছিল তার থেকে অনেক বেশি শিক্ষার্থীরা থাকে। তো সেই ধরনের ক্লাসরুমে অনেক হাল্লা চিৎকার হয়ে থাকে। তো একজন ভাষা শিক্ষক সেখানে ভাষা শিক্ষা দিতে অনেকটা সমস্যার সম্মুখীন হয়ে যান। তো এটি হলো তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। তারপরে ক্লাসরুম কন্ডিশন। ক্লাসরুমের কন্ডিশন যদি ভালো না থাকে, যেমন ছাদ নেই, উপর থেকে গরম আসছে, বা নিচে জল জমে যায়, এইভাবে যদি কোনো পরিস্থিতি থাকে, তো এই যে ক্লাসরুমের যে কন্ডিশন থাকবে সেই কন্ডিশনের কারণে শিশুরা ঠিকমতো বসতে পারবে না এবং শিক্ষক তার কথাগুলো ঠিকমতো পৌঁছাতে পারবে না তাদের কাছে। তো এটি হলো একটি বড় সমস্যা। তারপরে ল্যাক অফ ফ্যাসিলিটিস। এমনও কিছু স্কুল রয়েছে যে স্কুলগুলোর মধ্যে টিএলএম এর অভাব, অর্থাৎ ভাষা শিক্ষা দেওয়ার জন্য যেগুলা টিএলএম এর প্রয়োজন সেই টিএলএম গুলারই অভাব। তো এমন ধরনের পরিস্থিতি থাকলে একজন ভাষা শিক্ষক তার শিক্ষার্থীদেরকে সুন্দর করে সহজভাবে ভাষা শিক্ষা দিতে পারেন না, সেটিও তার জন্য একটি চ্যালেঞ্জ হিসাবে থেকে যায়। যেমন অডিও ভিডিও সরঞ্জাম, চিত্রপট, ভাষার খেলার সামগ্রী, লাইব্রেরির বই নেই। তারপরে ল্যাক অফ ট্রেন টিচার্স, প্রশিক্ষিত শিক্ষকের অভাব। এমনও কিছু স্কুল রয়েছে যেখানে দক্ষ শিক্ষকের অভাব। একজন দক্ষ শিক্ষক জানেন যে তার শিক্ষার্থীদেরকে কিভাবে তিনি শিক্ষা দিবেন, কিন্তু যদি দক্ষ শিক্ষকেরই অভাব হয়, তাহলে যারা অদক্ষ শিক্ষক থাকবেন তারা ভাষা শিক্ষার ক্ষেত্রে তারা শিক্ষার্থীদেরকে ভালো করে শিক্ষা দিতে পারবে না। তো সেটা হলো একটি বড় ধরনের সমস্যা। তারপরে আউটডেটেড মেথড অফ টিচিং। আমরা জানি যে বর্তমান যুগে বিভিন্ন ধরনের নতুন নতুন মডার্ন টিচিং মেথড রয়েছে। সেই মেথডগুলা এপ্লাই করে বর্তমান শিক্ষকরা তাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দিয়ে থাকেন। কিন্তু অনেক শিক্ষক রয়েছেন যারা ওল্ড মেথডগুলা তারা এপ্লাই করেন, যেমন লেকচার মেথড। তো এইগুলা এপ্লাই করার ফলে শিক্ষার্থীদেরকে ভাষা শিক্ষা দেওয়া অনেকটা কঠিন হয়ে যায়। কারণ একটি ডাইভার্স ক্লাসরুমে বিভিন্ন ধরনের শিক্ষার্থী থাকবে। তো আপনি যদি শুধু লেকচার দিতে থাকেন তাহলে সব শিক্ষার্থীরা আপনার কথা বুঝতে পারবেন না। তারপরে লার্নার্স এবিলিটি, শিক্ষার্থীর ক্ষমতা। আমরা জানি যে একটি ডাইভার্স ক্লাসরুমে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা থাকে। তাদের শেখার গতি আলাদা থাকে, তাদের চাহিদা আলাদা থাকে, তাদের এবিলিটি আলাদা থাকে। এই যে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা একটি ক্লাসরুমে থাকার ফলে একজন শিক্ষককে ভাষা শেখানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো এটিও হলো একজন ভাষা শিক্ষকের কাছে অনেক বড় চ্যালেঞ্জ বা সমস্যা। তারপরে ল্যাক অফ স্টাডি ম্যাটেরিয়ালস। বিভিন্ন ধরনের শিশুর জন্য বিভিন্ন ধরনের বই বা উপকরণের অভাব। যেমন ব্রেইল বই নেই, ছবিওয়ালা বই নেই, বিভিন্ন ভাষায় সহজ বই নেই। আমরা জানি যে বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের টিএলএম ব্যবহার করতে হয়। যারা শুনে না তাদেরকে আলাদা শেখাতে হয়, যারা দেখে না তাদেরকে আলাদা শেখাতে হয়, যারা ফার্স্ট শিখে তাদেরকে আলাদা শেখাতে হয়। তো ওই যে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা একটি ক্লাসের মধ্যে থাকবে, তো তাদের যে টিচিং এর মেথড যেটা ব্যবহার করা হবে সেটিও আলাদা আলাদা হিসেবে ব্যবহার করা হবে। সুতরাং এই যে ম্যাটেরিয়ালস, স্টাডি ম্যাটেরিয়ালস যেগুলো থাকবে সেগুলো আলাদা আলাদা থাকতে হবে। তখন তাদের ক্ষেত্রে একজন শিক্ষক এপ্লাই করতে পারবে। তো যদি ল্যাক অফ স্টাডি মেটেরিয়ালস থাকে তাহলে সেখানে শিক্ষক কোনো স্টাডি মেটেরিয়ালস পাবেন না এবং তাদের জন্য এপ্লাইও করতে পারবেন না। সুতরাং সেটি হলো তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। তারপরে ইনকারেক্ট স্পেলিং অর প্রনাউন্সিয়েশন। এমনও হয় বিভিন্ন ক্লাসরুমে যেহেতু বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা থাকে, সুতরাং তারা বিভিন্ন যেহেতু ব্যাকগ্রাউন্ড থেকে আসা শিক্ষার্থীরা, তো অনেক শিক্ষার্থীরা এমনও থাকে যে তারা স্পেলিং ভালো করে করতে পারে না, অনেকে রয়েছে লিখতে পারে না। তো এই ধরনের সমস্যা থাকার ফলেও একজন শিক্ষক তার ভাষা শেখানোর যে ক্লাস রয়েছে সেই ক্লাসে তিনি এফেক্টিভলি শিক্ষা দিতে পারেন না। ঠিক আছে। তারপরে ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস, ভাষাগত সমস্যা বা শেখন অক্ষমতা। আমরা জানি যে এমনও কিছু শিশুরা রয়েছে যারা ভালো করে কথা বলতে পারে না, বা তারা যোগাযোগ করতে গিয়ে অনেকটা সমস্যার সম্মুখীন হয়ে যায়। তো এই ধরনের শিক্ষার্থীরা যখন একটি ক্লাসরুমে থাকে তখন একজন শিক্ষকের জন্য ভাষা শিক্ষা দেওয়া অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায়। তো তার জন্য সেটিও একটি চ্যালেঞ্জ। তারপরে একটি বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে ভাষা শিক্ষাদানে একজন শিক্ষকের প্রধান ভূমিকা। এখন আমরা জানলাম যে প্রথমে যে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ মানে কি। তারপরে আমরা জানলাম যে কি ধরনের বৈচিত্র্যগুলা থাকতে পারে। তারপরে আমরা জানলাম যে একটি ক্লাসরুমে বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুমে ভাষা শিক্ষা দেওয়ার যে সমস্যা রয়েছে, যে চ্যালেঞ্জ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো যে সেই ধরনের ক্লাসরুমে, অর্থাৎ একটি ডাইভার্স ক্লাসরুমে ভাষা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে একজন শিক্ষকের ভূমিকা কি থাকবে, রোল কি থাকবে, অর্থাৎ শিক্ষক কিভাবে শিক্ষা দিতে হবে সেই জিনিসটাই আমরা এখানে দেখবো। প্রথমটি হলো বিশ্লেষক ও মূল্যায়নকারী। প্রতিটি শিক্ষার্থীর ভাষাগত স্তর, শক্তিমত্তা, দুর্বলতা সঠিকভাবে চিহ্নিত করা। অর্থাৎ আপনি যখন প্রথমে ক্লাসে যাবেন তখন শিক্ষার্থীদেরকে প্রথম শনাক্ত করতে হবে এবং চিহ্নিত করতে হবে যে কোন শিক্ষার্থীরা কিভাবে শিখে, কোন মেথড এপ্লাই করলে শিক্ষার্থীরা বুঝতে পারে। তো সেই জিনিসটা আপনাকে শনাক্তকরণ করতে হবে। তারপরে সেই শিক্ষার্থীর নিড অনুযায়ী, তার প্রয়োজন অনুযায়ী শিক্ষা দিতে হবে। তারপরে প্ল্যানার অ্যান্ড অ্যাডাপ্টর, অর্থাৎ একজন শিক্ষক প্ল্যানার হিসাবে নিজেকে বানাতে হবে। একটি ক্লাসে কিভাবে শিক্ষা দিতে হবে, কোন শিক্ষার্থীদের কিভাবে শিক্ষা দিতে হবে, কিভাবে বললে শিশুরা বুঝে, সেই জিনিসগুলো আপনাকে প্রথমে প্ল্যান করতে হবে। ঠিক আছে। এবং বিভিন্ন যে মেথড যেগুলো রয়েছে টিচিং এর মেথড, সেই মেথডগুলো আপনাকে অ্যাডপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। তারপরে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে হবে। তারপরে
ফ্যাসিলিটেটর অ্যান্ড রিসোর্স ক্রিয়েটর, অর্থাৎ একজন শিক্ষকের ভূমিকা হলো ফ্যাসিলিটেটর হিসাবে, অর্থাৎ তিনি ক্লাসরুমের মধ্যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে হবে, ক্লাসরুম ম্যানেজমেন্ট করে দিতে হবে যাতে করে কোনো সাউন্ড না আসে, এবং এমন ধরনের একটি পরিবেশ তৈরি করে দিতে হবে যেখানে শিক্ষার্থীরা সহজে ভাষা অর্জন করতে পারে বা ভাষা শিখতে পারে। এবং শিক্ষক এখানে ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করবেন, অর্থাৎ তাদেরকে শুধু সুবিধা দিয়ে দিবে, তাদেরকে শুধু এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিবেন, ঠিক আছে। এবং এখানে শিক্ষক এবং শিক্ষার্থী উভয় অ্যাক্টিভ থাকবে। এবং রিসোর্স ক্রিয়েটর, অর্থাৎ শিক্ষার্থীদের জন্য যেগুলা টিএলএম, বই বা বিভিন্ন ধরনের উপকরণ রয়েছে সেইগুলা শিক্ষক প্রোভাইড করতে হবে। তারপরে মোটিভেটর অ্যান্ড সেফ স্পেস প্রোভাইডার। তো আমরা এটা জানি যে যখন আমরা শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে যাই তখন মোটিভেশন দিয়ে থাকি, ঠিক আছে। তো এর মাধ্যমে শিক্ষার্থীরা উৎসাহিত হয়, ঠিক আছে। তো তারা সহজে যে কোনো ভাষা হোক বা যে কোনো কনসেপ্ট হোক সেগুলো তারা সহজে শিখে নিতে পারে। এবং সেফ স্পেস প্রোভাইডার, অর্থাৎ একটি সুরক্ষিত জায়গা তাদের জন্য তৈরি করে দিতে হবে যেখানে তারা ভাষা সহজে শিখতে পারে। তারপরে মাল্টিকালচারাল কোঅর্ডিনেটর, অর্থাৎ একটি ডাইভার্স ক্লাসরুমে বিভিন্ন ভাষাভাষী থেকে বিভিন্ন সংস্কৃতি থেকে যেহেতু শিশুরা আসে, সুতরাং তাদের সংস্কৃতিকে সম্মান জানাতে হবে এবং তাদের সংস্কৃতির যেগুলা এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলা এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আরো নতুন তাদেরকে জ্ঞান দিতে হবে। তারপরে অবজারভার এন্ড কোঅর্ডিনেটর, অর্থাৎ একজন শিক্ষককে একটি ক্লাসরুমের মধ্যে তার শিক্ষার্থীদেরকে শনাক্তকরণ করতে হবে, তিনি অবজার্ভ করতে হবে যে শিক্ষার্থীরা কিভাবে শিখে, তাদের প্রয়োজন কি, বা কে পিছিয়ে রয়েছে, কে এগিয়ে গিয়েছে সেইগুলো সম্পর্কে জানতে হবে এবং তাদেরকে সেই অনুযায়ী আপনি সাহায্য করতে হবে। তারপরে প্যারেন্ট কমিউনিকেটর, অর্থাৎ মা বাবার সাথে যোগাযোগ রক্ষাকারী একজন শিক্ষক হতে হবে। আমরা জানি যে ক্লাসরুমের মধ্যে এমনও কিছু শিশু থাকে যারা স্কুলে আসে না, তো তাদের মা বাবার সাথে যোগাযোগ করতে হবে এবং জানতে হবে যে শিশু কেন স্কুলে আসেনি। বা এমনও হয় যে এমনও কিছু শিক্ষার্থীরা রয়েছে যারা শিক্ষায় অনেক অগ্রগতি দেখাচ্ছে, তো তাদের মা বাবার সাথেও যোগাযোগ করতে হবে যে আপনার শিশু অগ্রগতি দেখাচ্ছে, তো আপনারা নিজেরাও খেয়াল রাখবেন এবং আমরাও খেয়াল রাখবো। অর্থাৎ মা বাবার সাথে আপনি আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন, বা বিভিন্ন ধরনের ডিসেবল শিক্ষার্থীরা রয়েছে তো তাদের মা বাবার সাথে যোগাযোগ করতে পারেন এবং সমস্যার সমাধান খুঁজতে পারেন। অর্থাৎ মা বাবার সাথে যোগাযোগকারী একজন শিক্ষক হিসেবে নিজেকে গঠন করতে হবে। তারপরে টেকনোলজি ইন্টিগ্রেটর, অর্থাৎ একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে যখন ভাষা শিক্ষা দিতে যাবেন তখন বিভিন্ন ধরনের মেথড অ্যাপ্লাই করবেন এবং সাথে বিভিন্ন ধরনের নতুন নতুন টেকনোলজিও ব্যবহার করবেন, যেমন ভিডিও দেখিয়ে দেখিয়ে ভাষার জ্ঞান দেওয়া বা ভিডিও গেম খেলার মাধ্যমে তাদেরকে ভাষার জ্ঞান দেওয়া। তো এটি হলো একজন শিক্ষকের প্রধান ভূমিকা। তারপরে এম্পাথিয়েটিক ফ্রেন্ড এন্ড পেশেন্ট গাইড, অর্থাৎ শিক্ষককে এমন হওয়া উচিত যেখানে শিশুর যেগুলা সমস্যা রয়েছে সেগুলা বন্ধু সুলভ আকারে শুনতে হবে এবং সেগুলো সমাধান করতে হবে। এবং পেশেন্ট গাইড, অর্থাৎ ধৈর্য সহকারে তাদেরকে গাইড দিতে হবে, তারা ভুল করতে পারে, সমস্যা করতে পারে, তো সেখানে আপনি ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য সহকারে তাদেরকে ভাষা শিক্ষা দিতে হবে। তারপরে এনশিওর অফ ইকুয়াল অপরচুনিটি, অর্থাৎ প্রত্যেক শিশুকে সমানভাবে সুযোগ দিতে হবে, তাদেরকে খেলার মাঠে হোক বা এমনিতে ক্লাসরুমে হোক বা বিভিন্ন ধরনের ফাংশনে যে বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে হোক বা যে কোনো জিনিসের ক্ষেত্রে হোক, সব জায়গায় তাদেরকে সমানভাবে গুরুত্ব দিতে হবে, এই জিনিসটা আপনাকে নিশ্চিত করতে হবে। তারপরে প্রমোটার অফ পজিটিভ বডি ইমেজ, কোনো শিক্ষার্থীর শারীরিক গঠন, চেহারা বা প্রতিবন্ধকতা নিয়ে কখনো উপহাস বা নেতিবাচক মন্তব্য না করা, বরং তার সামর্থ্যের উপর ফোকাস করা, এটা হলো একজন শিক্ষকের প্রধান ভূমিকা। তারপরে কনস্ট্যান্ট এনকারেজার, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো ধরনের যদি কাজ করে তাহলে তাদেরকে উৎসাহিত করা, অর্থাৎ ভালো হয়েছে, সুন্দর হয়েছে, আরেকটু করো, এইভাবে বলতে হবে। তারপরে নোয়ার অফ ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস, একজন শিক্ষক তার শিক্ষার্থীদের সম্পর্কে ভালো করে জানতে হবে, তাদের চাহিদা কি, তাদের ইন্টারেস্ট কি, বা তারা কোন মেথডে পড়ালে ভালো করে বুঝতে পারে, বা তাদের দুর্বলতা বা তারা কোন দিকটি একটু ভালো করে পারে সেই বিষয় সম্পর্কে জানতে হবে। তারপরে ক্রিয়েটর অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, আমরা জানি যে একটি ক্লাসরুমের পরিবেশ যদি না ভালো থাকে তাহলে শিক্ষার্থীরা যে কোনো জিনিস সহজে শিখতে পারে না। এজন্য একজন শিক্ষকের উচিত যে ক্লাসরুমের যে পরিবেশ থাকবে সেই পরিবেশটি সুন্দর পরিবেশ বানিয়ে দেওয়া, ডেমোক্রেটিক পরিবেশ বানিয়ে দেওয়া, যাতে করে শিক্ষার্থীরা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে। যে কোনো প্রশ্ন যদি মনে আসে তাহলে শিক্ষার্থীরা শিক্ষককে জিজ্ঞেস করতে পারে, বা তারা একে অন্যের যাতে আলোচনা করতে পারে এমন একটি পরিবেশ তৈরি করে দেওয়া, ঠিক আছে। তারপরে অর্গানাইজার অফ কোলাবোরেটিভ অ্যাক্টিভিটিস, আমরা জানি যে শিশুরা দলগত কাজ করলে তাদের সামাজিকতার বিকাশ হয়, তাদের ভাষার বিকাশ হয়, তারা নিজেকে এক্সপ্রেস করতে পারে, মন খুলে এক্সপ্রেস করতে পারে। কারণটা হলো তার সঙ্গী সাথীদের সাথে যখন আলোচনা করবে তখন তার ভয় থাকবে না, সেজন্য তার মনে যে কোনো জিনিস আসলে সেই জিনিসটা বলতে পারবে। এজন্য একজন শিক্ষকের উচিত যে দলগত কাজে উৎসাহ করা। জুলাই আলোচনা প্রকল্প ভিত্তিক শিখনের মাধ্যমে ভাষা চর্চা ও পারস্পরিক শিখনের সুযোগ তৈরি করে দেওয়া। ফ্যাসিলিটেটর অফ ল্যাঙ্গুয়েজ গেমস, ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেই গেমগুলা একজন শিক্ষকের উচিত যে সেই গেমগুলার পরিবেশ তৈরি করে দেওয়া এবং শিক্ষার্থীরা যাতে সেই গেমগুলা খেলে খেলে তারা ভাষা অর্জন করতে পারে বা ভাষা শিখতে পারে। রেসপেক্টার অফ সোশিও কালচারাল ব্যাকগ্রাউন্ড,
আমরা জানি যে এখানে যেহেতু ডাইভার্স ক্লাসরুম, এজন্য বিভিন্ন সংস্কৃতি থেকে, বিভিন্ন ভাষা থেকে, বিভিন্ন ফ্যামিলি থেকে শিশুরা আসবে। সুতরাং সেই ক্লাসরুমের একজন শিক্ষকের ভূমিকা হওয়া উচিত যে, যেকোনো ব্যাকগ্রাউন্ডের শিশু হোক, সেই ব্যাকগ্রাউন্ডকে আপনি সাপোর্ট করতে হবে। অর্থাৎ তার যে কালচার রয়েছে, তার যে ভাষা রয়েছে, সেই ভাষাগুলাকে বা সেই সংস্কৃতিগুলাকে আপনাকে সাপোর্ট করতে হবে। আপনি তার ভাষাকে, সংস্কৃতিকে, তার রীতিনীতিকে সম্মান জানাতে হবে। প্রতিটি শিক্ষার্থীর পরিবারের রীতি, সংস্কৃতি, আচার-আচরণকে শ্রদ্ধা করা এবং তা শ্রেণীকক্ষে আলোচনায় ইতিবাচকভাবে অন্তর্ভুক্ত করা। ঠিক আছে? তারপরে ইউজার অফ ইন্ডাকটিভ মেথড। আমরা জানি যে ইন্ডাকটিভ মেথড এবং ডিডাকটিভ মেথড সম্পর্কে। ইন্ডাকটিভ মেথড যেখানে প্রথমেই আমরা এক্সাম্পল বলে দেই এবং শিক্ষার্থীরা নিজে থেকেই সেই এক্সাম্পল গুলা ব্যবহার করে তারা নিজে থেকেই নিয়ম বের করে ফেলে। তো এই পদ্ধতিটি সবথেকে ভালো পদ্ধতি। তো এই পদ্ধতিটির ব্যবহার করা। তারপরে প্রোঅ্যাক্টিভ লেসন প্ল্যানার। আমরা জানি যে যেকোনো কাজ করার ক্ষেত্রে আমাদেরকে প্ল্যান করতে হয়। যদি প্ল্যান করে আমরা যেকোনো কাজ করি তাহলে সেই কাজটি সফল হয়। তো এখানে শিক্ষক যখন লেসন প্ল্যান করবেন, অর্থাৎ একটি লেসন কিভাবে পড়াবেন বা ইউনিট কিভাবে পড়াবেন, তো সেই লেসন প্ল্যান বা ইউনিট প্ল্যান করার ক্ষেত্রে তাকে অ্যাক্টিভ থাকতে হবে। অর্থাৎ এখানে যেহেতু ডাইভার্স ক্লাসরুম রয়েছে, তো শিক্ষকের মনে রাখা উচিত যে এই ক্লাসরুমের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা রয়েছে। যাদের মধ্যে কিছুটা রয়েছে দেখে শিখতে ভালোবাসে। যাদের মধ্যে কিছুটা রয়েছে অন্ধ, তারা দেখতে পারে না। তো তাদের জন্য আলাদা মেথড ব্যবহার করতে হবে। এইভাবে আপনার লেসন প্ল্যানটা ডিজাইন করতে হবে যাতে করে প্রত্যেকটি শিক্ষার্থীর নিড গুলা যাতে পূর্ণ হয়। ঠিক আছে? তারপরে যাই হোক প্রিয় শিক্ষকরা, আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত হচ্ছে। আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলি দেখেননি, আমাদের এই ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। কারণ আমরা বাংলা পেডাগোজির সিলেবাস অনুসরণ করে ধারাবাহিকভাবে প্রত্যেকটি টপিক সম্পর্কে আলোচনা করেছি এবং এরই সাথে বিগত বৎসরগুলিতে আসা কিছু প্রশ্নপত্র সমাধান করেছি। তো আপনারা সেগুলি আমাদের এই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। যাই হোক আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। থ্যাংকস টু অল টিচার্স।